সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ ইমরান হোসেন তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা দেখব কেমিস্ট্রির গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, পাতন এবং ঊর্ধ্বপাতন কাকে বলে, বিষয়গুলো কি, এই কনসেপ্টগুলো আমি তোমাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা ক্লাসটি শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো প্রথমে আমাদের যে শব্দটি রয়েছে এখানে গলনাঙ্ক। তো এই গলনাঙ্ক শব্দটি মূলত হচ্ছে প্রথমে গলন থেকে আসছে। তো গলন বিষয়টা কি তোমাদের সবাই জানো, আমি বিশ্বাস করি। এটা গলন মানে হচ্ছে যে একটা জিনিস কঠিন ছিল সেটা কি হচ্ছে, গলে যাচ্ছে। এটা হচ্ছে গলন। মানে এটা গলন বললে আমাদের চোখের সামনে যেটা ভেসে আসে সেটা হচ্ছে মোম, তাই না? মোম জ্বালালে কি হয়, আস্তে করে গলে যায়, তরলে পরিণত হয়। সোজা কথা হচ্ছে কঠিন বস্তু তরলে পরিণত হচ্ছে, এটাকে বলতেছি আমরা কি, গলন। এখন এর সাথে একটা শব্দ আছে নাঙ্ক, তাই না? গলন যোগ অঙ্ক, এখান থেকে আসছে গলনাঙ্ক, ঠিক আছে? অঙ্ক, এখানে অঙ্ক বলতে কি বোঝাচ্ছে? অঙ্ক বলতে একটা সংখ্যা বোঝাচ্ছে, তাই না? তাহলে গলনাঙ্ক যেটা আছে, গলনাঙ্ক বলতে আসলে বোঝাচ্ছে যে তাপমাত্রায় কোনো একটা পদার্থ গলতে শুরু করে, কোনো একটা পদার্থ গলতে শুরু করে, তরলে পরিণত হতে শুরু করে, তাকে কি বলা হয়, গলনাঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এই সংজ্ঞাটা একটু তোমাদের লিখে দেখাই, তো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, আমরা বোর্ডে লিখে নিয়েছি যে এক বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রদানের ফলে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় সেই তাপমাত্রাকে, খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, সেই তাপমাত্রাকে হচ্ছে উক্ত কঠিন পদার্থের গলনাঙ্ক বলা হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, একটু জিনিসটা বোঝার চেষ্টা করো। এক বায়ুমণ্ডলীয় চাপ বলতে বোঝানো হচ্ছে, এখানে যদি প্যাসকেলে হিসাব করি তাহলে 1 প্যাসকেল চাপে, মানে খুব বেশি চাপ দেওয়া যাবে না। চাপ যদি তুমি হচ্ছে বেশি চাপ দিলে গলনাঙ্ক হচ্ছে এটা বেড়ে যাবে। এখন শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো যে এক বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রদানের ফলে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয়, কঠিন পদার্থ কি হচ্ছে, তরলে পরিণত হচ্ছে, সেই তাপমাত্রাকে উক্ত কঠিন পদার্থে কি বলা হচ্ছে, গলনাঙ্ক বলা হচ্ছে, ওই তাপমাত্রাটাকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, এখানে আমরা সিম্পল যে এক্সাম্পলটা দিয়ে থাকি সেটা হচ্ছে পানি। পানির হচ্ছে গলনাঙ্ক কত তোমরা জানো, যে পানির গলনাঙ্ক হচ্ছে 0°C। ওকে, তো এরকম প্রতিটা পদার্থেরই এই গলনাঙ্কটা কিন্তু হচ্ছে স্পেসিফিক, এটা তার হচ্ছে মৌলিক একটা বৈশিষ্ট্য। তো আমরা যে কোনো একটা পদার্থের গলনাঙ্ক দেখে ওই পদার্থের বিশুদ্ধতা যাচাই করতে পারি, ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্ফুটন। তো স্ফুটন এই শব্দটার মধ্যে প্রথমে আছে হচ্ছে স্ফুটনাঙ্ক, যেটা স্ফুটনাঙ্কের মধ্যে প্রথম শব্দটা হচ্ছে স্ফুটন। তো স্ফুটন কি জিনিস? স্ফুটন মানে হচ্ছে ফোঁটা, টকবক করে যে কোনো জিনিস ফোটে, সেই ফোঁটাটাই হচ্ছে স্ফুটন। এখন স্ফুটনাঙ্ক তার মানে যে তাপমাত্রায় তরল পদার্থ কি করে, ফুটতে শুরু করে। যে তাপমাত্রায় কোনো পদার্থ ফুটতে শুরু করে সেই তাপমাত্রাটাকে বলা হচ্ছে ওই পদার্থের স্ফুটনাঙ্ক। তো শিক্ষার্থী বন্ধুরা, স্ফুটনাঙ্কের সংজ্ঞাটাও সেম। এখানে আমরা কি করব, এখানে যে গলনাঙ্ক ছিল, গলনাঙ্কের জায়গায় হচ্ছে আমরা শুধু স্ফুটন লাগিয়ে দিব, স্ফুটনাঙ্ক লাগিয়ে দেওয়ার পর এখানে লিখবো যে এক বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রদানের ফলে যে তাপমাত্রায় কোনো কঠিন, এখানে কঠিনের জায়গায় হবে তরল, ঠিক আছে? তরল পদার্থ তরলে পরিণত হয় না, এটা কি হবে, বাষ্পে পরিণত হয়। বাষ্পে পরিণত হয় বা ফুটতে শুরু করে, ঠিক আছে? সেই তাপমাত্রাকে উক্ত কঠিন পদার্থের কি বলা হয়, স্ফুটনাঙ্ক বলা হয়। তাহলে ফুটতে শুরু করলে কোনো বস্তু যখন ফুটতে শুরু করে তখন কি হয়, সেটা বাষ্পে পরিণত হয়। তাহলে তরল পদার্থ কি হচ্ছে, বাষ্পে পরিণত হচ্ছে যে তাপমাত্রায়, সেই তাপমাত্রাটাকে ওই পদার্থের স্ফুটনাঙ্ক বলা হয়। এখন আমরা হচ্ছে যেটা আগে দেখেছিলাম যে গলনাঙ্ক, তো পানির গলনাঙ্ক ছিল 0°, কিন্তু পানির যখন আমরা স্ফুটনাঙ্ক বলবো তখন সেটা, তোমরা শিক্ষার্থী বন্ধুরা জানো যে বিশুদ্ধ পানি 100°C তাপমাত্রায় কি করে, ফুটতে শুরু করে। তার মানে হচ্ছে পানির স্ফুটনাঙ্ক হলো 100°C। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক এই দুটো বুঝতে পেরেছ। এই দুটো কিন্তু, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক দুটোই হচ্ছে পদার্থের একটা মৌলিক বৈশিষ্ট্য। এই স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক দিয়ে ওই পদার্থ কতটা বিশুদ্ধ সেটা বোঝা যায়। যেমন একটা এক্সাম্পল দিই, ধরো একটা পদার্থের
স্ফুটনাঙ্ক হচ্ছে 120 ডিগ্রি সেলসিয়াস স্ফুটনাঙ্ক। এখন এই পদার্থটা যদি 118 ডিগ্রিতে গলতে শুরু করে বা সরি স্ফুট মানে ফুটতে শুরু করে, তার মানে হচ্ছে এই পদার্থটা বিশুদ্ধ নয়। এটা 120 ডিগ্রি সেলসিয়াস হলে সেটা বিশুদ্ধ হবে। আবার ধরো যে এই পদার্থটাই আর কি, পদার্থটা মনে করো এ পদার্থটা যদি স্ফুটনাঙ্ক হচ্ছে 120, তো তুমি দুই জায়গা থেকে স্যাম্পল নিলা। এক জায়গার স্যাম্পলে তুমি পেলে হচ্ছে এটা 118 ডিগ্রিতে ফুটতে শুরু করছে, আর একটা হচ্ছে 115 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে শুরু করছে। তার মানে তোমার হচ্ছে এই যে তুমি যে এই সোর্স যেটা ছিল, এই সোর্সটা হচ্ছে এই সোর্সের চাইতে বেশি পিওর, বেশি বিশুদ্ধ। তো এভাবে তোমার হচ্ছে পদার্থের বিশুদ্ধতা নির্ণয় করতে, পদার্থের বৈশিষ্ট্য নির্ণয় করতেও স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক একটা বিশাল ভূমিকা পালন করে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের যে বিষয়টা ছিল সে বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আমরা দেখব পাতন। তো শিক্ষার্থী বন্ধুরা, পাতন শব্দটা মনে হলেই তোমাদের মনে হতে পারে যে এটা হচ্ছে যে কোনো পদার্থ, মনে করো পানি, এক জগ পানি আছে বা এক কলস পানি আছে বা এক বালতি পানি আছে, সে পানির মধ্যে যখন হচ্ছে বালু থাকে, বালুটা হচ্ছে রেখে দিলে সে বালুটা পড়ে যাচ্ছে নিচে, তাই না? থিতানোর মতো মনে হয়, কিন্তু আসলে পাতন কিন্তু থিতানো নয়। পাতন হচ্ছে একটা কমপ্লিটলি আলাদা একটা বিষয়, আমরা পাতনটাও দেখব। তো পাতনের সাথে একটা মানে দুইটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে ঘনীভবন, আরেকটি হলো বাষ্পীভবন। ঠিক আছে, তো এটা আসলে আমার একটু উল্টা করে লেখা উচিত ছিল যে পাতনটা হচ্ছে বাষ্পীভবন এবং প্লাস ঘনীভবন। তো শিক্ষার্থী বন্ধুরা, পাতনের সাথে একটা দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে বাষ্পীভবন আর একটি হচ্ছে ঘনীভবন। তাহলে বাষ্পীভবন আরেকটি হচ্ছে ঘনীভবন। তো বাষ্পীভবন কি আর ঘনীভবন কি, এই দুটো তোমাদের জানা দরকার। বাষ্পীভবন মানে হলো যে কোনো একটা পদার্থকে তুমি বাষ্পে পরিণত করছো পুরোটুকু, ঠিক আছে? বাষ্পে পরিণত করতেছে, সেটা হচ্ছে বাষ্পীভবন। আর ঘনীভবনটা হচ্ছে সেই বাষ্পকে তুমি ঠান্ডা করতেছো, ঠান্ডা করে তরলে পরিণত করতেছো, সেটা হলো ঘনীভবন। তাহলে পাতনটা হলো তুমি প্রথমে কি করবা, বাষ্পে পরিণত করবা, পরে আবার সেটাকে ঠান্ডা করে তরলে পরিণত করবা, সেটাই হলো তোমাদের পাতন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পাতনের সংজ্ঞাটা লিখি, তোমরা এটা দেখলে আর ক্লিয়ার হওয়া বিষয়টা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, এখানে যে সংজ্ঞাটা লিখেছি আমি, যে কোনো তরলকে তাপ প্রদানে মানে তাপ দিয়ে বাষ্পে পরিণত করে পুনরায় তাকে শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার পদ্ধতিকে পাতন বলা হয়। শীতলীকরণটা কি জিনিস? শীতলীকরণ মানে কি? ঠান্ডা করা, ঠিক আছে? শীতলীকরণ মানে হচ্ছে ঠান্ডা করা। মনে করো আমি একটা সিম্পল এক্সাম্পল দিই, যে তুমি এইখানে একটা টেস্ট টিউব নিয়েছো, একটি জার নিয়েছো, এই জারে রেখে তুমি কি করতেছো, মুখটা তুমি সিপি দিয়ে আটকে দিয়েছো, ঠিক আছে? সিপি দিয়ে আটকে দিয়েছো, এর মধ্যে তুমি একটা পাইপ ঢুকিয়েছো, পাইপ ঢুকিয়ে তুমি কি করলা, এটা হচ্ছে এখান দিয়ে নিয়ে আসলা পাইপটা, ঠিক আছে? পাইপটা নিয়ে আসলা এইভাবে। এখন এই পাইপে কি করলে, পাইপটা এখানে একটা পাত্রের মধ্যে তুমি ডুবাই দিলা। তো মূল বিষয়টা হচ্ছে যে এই পাত্রের মধ্যে কিছু একটা আছে, একটা সাবস্টেন্স আছে, ঠিক আছে? এই সাবস্টেন্সটাকে যখন তুমি একটা মোমবাতি জ্বালিয়ে বা গ্যাস দিয়ে, ঠিক আছে, তুমি যখন এখানে আগুন ধরিয়ে দিলে, প্রচুর হিট দিচ্ছ, হিট দিলে কি হবে, এখানে যে তরলটা আছে সেই তরলটা বাষ্পে পরিণত হবে। বাষ্প পরিণত হলে সেই বাষ্পটা কি হবে, পাইপ দিয়ে তোমার হচ্ছে যাবে, যাওয়ার পর এখানে তুমি কি করলা, তরল পদার্থ দিয়ে দিলা, ধরো ঠান্ডা পানি দিয়েছো, ঠিক আছে? ঠান্ডা পানি যখন তুমি দিবা, তখন কি হবে, এই যে এখান দিয়ে যে গ্যাসগুলো যাচ্ছিল, সেই গ্যাসগুলো এই ঠান্ডা পানির সংস্পর্শে এসে কি হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে তরলে পরিণত হবে। পরিণত হয়ে দেখা গেল যে এটা এখান থেকে এখানে একটা পাত্রে যেতে যেতেই এটা তরলে পরিণত হবে। পরিণত হলে তুমি সেটাকে তরলে এই পাত্রে তুমি এটাকে জমা করতে পারবে, ঠিক আছে? তো বেশিরভাগ ক্ষেত্রেই এই তরলটা মানে পাত্রটা এখানে দেওয়া হয় না, পাত্রটা আসলে এই নিচেই দেওয়া হয়, যেন এটা এখানে আসতে আসতেই ঠান্ডা হয়ে যায়, ঠিক আছে? এখানে আসতে আসতেই এটা ঠান্ডা হয়ে যায়। তো এরকম হচ্ছে একটা সিস্টেম করা হয়, ওকে? বা হচ্ছে এটা আরো পেঁচিয়ে এখানে বাহির দিয়েই আসলে নেওয়া হয়। তো এটা এই ধরনের যে বিষয়গুলো থাকে সেটাই হচ্ছে শীতলীকরণ। তাহলে একটা বস্তুকে কি করা হচ্ছে, প্রথমে
তাপ দেওয়া হচ্ছে, তাপ দিয়ে সেটাকে বাষ্পে পরিণত করা হচ্ছে, বাষ্পে পরিণত করে সেটাকে আবার ঠান্ডা করে তরল পরিণত করা হচ্ছে। এই পদ্ধতিটাকে বলা হয় পাতন। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা এরপর হচ্ছে আমরা দেখব ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতনটা আসলে কি? আমরা পাতন পড়লাম, পাতনে দেখো কি ছিল, প্রথমে হচ্ছে বাষ্পে পরিণত করা হয়েছে, পরে সেটাকে আবার ঘনীভবনের মাধ্যমে আবার তরলে পরিণত করা হয়েছে। তো ঊর্ধ্বপাতন এটা হচ্ছে খুব সহজ একটা বিষয়। শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে যে কোনো একটা কঠিন পদার্থকে যখন তাপ দেওয়া হয়, তাপ দিলে সেটা কি হয়? তরলে পরিণত হয়। সেই তরল পদার্থকে আবার তাপ দিলে সেটা বাষ্পে পরিণত হয়, বাষ্প হয়ে যায় বা গ্যাস হয়ে যায়। এখন অনেক পদার্থ আছে যে পদার্থকে তাপ দিলে এটা তরলে পরিণত হয় না, কি হয়? সরাসরি বাষ্পে পরিণত হয়। আবার বাষ্পকে যখন তুমি হচ্ছে ঠান্ডা করো তখন সেটা তরলে পরিণত না হয়ে সরাসরি কঠিন পদার্থে পরিণত হয়। এই প্রক্রিয়াগুলোকে বলা হয় ঊর্ধ্বপাতন। তাহলে ঊর্ধ্বপাতন প্রক্রিয়া কি বলতে পারি? যে প্রক্রিয়াতে কঠিন পদার্থকে তাপ দিলে সেটা সরাসরি বাষ্পে পরিণত হয় এবং বাষ্পকে শীতলীকরণ করলে সরাসরি কঠিন পদার্থে পরিণত হয়। এই পদ্ধতিটা হচ্ছে ঊর্ধ্বপাতন। আর যে পদার্থগুলো এই প্রক্রিয়াটা বা ঊর্ধ্বপাতন এই যে প্রক্রিয়াটা প্রদর্শন করে বা এই বৈশিষ্ট্যটা ক্যারি করে, সেই পদার্থগুলোকে বলা হয় উদ্বায়ী পদার্থ। সেই পদার্থগুলোকে বলা হয় উদ্বায়ী পদার্থ। এরকম কিছু উদ্বায়ী পদার্থের মধ্যে খুব কমনলি যেটা আছে সেটা হচ্ছে আয়োডিন। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আয়োডিন একটা। তারপরে হচ্ছে কঠিন কার্বন ডাইঅক্সাইড। কঠিন কার্বন ডাইঅক্সাইড কিন্তু এটা ফোমের মতো থাকে, ঠিক আছে, শক্ত না থেকে একদম ফোমের মতো, কিন্তু আবার সেটা হচ্ছে তরল না হয়ে সরাসরি গ্যাস হয়ে যায়, কঠিন থেকে সরাসরি গ্যাস হয়ে যায়। এরপর তোমাদের আরও কিছু এক্সাম্পল আছে, যেমন ন্যাপথালিন আছে, কর্পূর আছে, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। একটা এক্সাম্পল আছে নিশাদল, অ্যামোনিয়াম ক্লোরাইড। এরকম কিছু এক্সাম্পল তোমরা খুঁজে পাবে। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা ঊর্ধ্বপাতন বিষয়টা বুঝতে পেরেছো, যে কঠিন পদার্থকে তাপ দিলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় এবং বাষ্পকে শীতলীকরণ করলে তরলে পরিণত না হয়ে সরাসরি কঠিন পদার্থে পরিণত হয়। এই প্রক্রিয়াটা হচ্ছে ঊর্ধ্বপাতন। আর যে পদার্থগুলো এই বৈশিষ্ট্যটা প্রদর্শন করে, ক্যারি করে, সেই পদার্থগুলোকে বলা হয় উদ্বায়ী পদার্থ। এক্সাম্পল হচ্ছে এগুলো: আয়োডিন, কঠিন কার্বন ডাইঅক্সাইড, তারপরে হচ্ছে নিশাদল, ন্যাপথালিন আছে। ন্যাপথালিনের সংকেত সম্ভবত C10H8, ঠিক আছে, এরকম বেশ কিছু পদার্থ আছে। তো শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমি তোমাদের যে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছি, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, পাতন এবং ঊর্ধ্বপাতন। আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছো। কারো যদি বুঝতে কোথাও অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলোর সমাধান দেওয়ার জন্য। আশা করি তোমরা আমার সাথে থাকবে। দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।